বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিস নিয়ে কাজ করব। প্রথমে আমরা জানব যে ক্যাপিটাল বাজেটিং কী। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে আসলে কারবারের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সেটাকে ইভ্যালুয়েট করা। ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য টেকনিক হুইচ ইজ ফলোড টু ইভ্যালুয়েট দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন, অর্থাৎ ইনভেস্টমেন্ট ডিসিশনটাকে যেটা জাস্টিফাই করে সেটাই হচ্ছে কি ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংয়ের দুইটা মেথড আছে, একটা হচ্ছে নন ডিসকাউন্টিং মেথড, একটা হচ্ছে ডিসকাউন্টেড মেথড। নন ডিসকাউন্টিং মেথডগুলো হচ্ছে তিনটা, একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, একটা অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আর একটা হচ্ছে পেব্যাক রিসিপ্রোকাল। আর পেব্যাক পিরিয়ডের ফর্মুলা যেটা সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইকুয়াল অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, এটার নাম্বার অফ ইয়ার্সে এটার উত্তরটা আসবে। আর আমরা যদি আনইকুয়াল ক্যাশ ইনফ্লো থাকে তাহলে সেটার জন্য হবে পিবিপি বা পেব্যাক পিরিয়ড সমান পিওয়াই প্লাস রিকোয়ার্ড ব্যালেন্স অ্যামাউন্ট টু রিকভার ইনভেস্টমেন্ট ডিভাইড বাই ক্যাশ ইনফ্লো অফ দ্য রিকভারি ইয়ার। এখানে পিওয়াই হচ্ছে প্রিভিয়াস ইয়ার অফ দ্য রিকভারি ইয়ার, এই হচ্ছে ব্যাপার। আর আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্নের ফর্মুলা যদি জানতে চাই সেটা হচ্ছে ARR সমান অ্যাভারেজ আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু অ্যাকশন। আর এটাকে যদি রিসিপ্রোকাল জানতে চাই, যে পেব্যাক রিসিপ্রোকাল, সেটা হচ্ছে পেব্যাক রিসিপ্রোকাল সমান 1 ডিভাইডেড বাই পিবিপি। এটা হচ্ছে নন ডিসকাউন্টিং মেথড। আর যদি ডিসকাউন্টেড মেথডগুলো জানতে চাই, ডিসকাউন্টেড মেথড হচ্ছে 5টি। প্রথমটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, তারপর ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। আর আমরা প্রথম যেটা নেট প্রেজেন্ট ভ্যালু যদি জানতে চাই সেটা হবে নেট প্রেজেন্ট ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লো মাইনাস ইনভেস্টমেন্ট। আর আমরা যদি ইন্টারনাল রেট অফ জানতে চাই, ইন্টারনাল রেট অফ রিটার্ন, তার জন্য হবে IRR বা ইন্টারনাল রেট অফ রিটার্ন সমান A প্লাস সি ডিভাইড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এই জায়গায় হচ্ছে এ হচ্ছে লোয়ার ডিসকাউন্টিং রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্টিং রেট, সি হচ্ছে এনপিভি অ্যাট লোয়ার ডিসকাউন্টিং রেট, আর ডি হচ্ছে এনপিভি অ্যাট হায়ার ডিসকাউন্ট রেট। তারপর যদি আমরা 3 নম্বরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স জানতে চাই, সেটা হচ্ছে পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স সমান টোটাল পিবি অফ ক্যাশ ইনফ্লোস ডিভাইড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর মডিফাইড ইন্টারনাল রেট অফ যদি জানতে চাই, এটা হবে কি ইট ইজ এ মডিফাইড ভার্সন অফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন দিস কেস ক্যাশ ইনফ্লোস অফ ডিফারেন্ট ইয়ার্স আর কনভার্টেড ইন্টু টার্মিনাল ভ্যালুস, দেন দ্য টার্মিনাল ভ্যালুস আর ডিসকাউন্টেড। আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড যদি আমি জানতে চাই, দ্য মেথড ইজ অলমোস্ট সিমিলার টু দ্য পেব্যাক পিরিয়ড, বাট আন্ডার দিস মেথড ইনস্টেড অফ কনসিডারিং দ্য নমিনাল ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, দ্য ডিসকাউন্টেড ভ্যালুজ আর কনসিডার। অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে ডিসকাউন্টেড ভ্যালুটা কী করা হয়, কনসিডার করা হয়। দেন আমরা জানবো রিস্ক নিয়ে। রিস্কটা কি? ইফ দেয়ার ইজ সার্টিনিটি রিগার্ডিং দ্য occurrence of an event, then there is no risk. Similarly, there is no risk all regarding past events because it's already been happened. Risk is associated with the future events because the uncertainty thus can be safety stated that risks arise from uncertainty. এখন এই যে রিস্কের ক্যালকুলেশনের জন্য আমাদের কি করতে হয়, আমাদের সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে হয় এবং আরও কিছু অঙ্কের যে টেকনিক আছে সেই টেকনিকগুলো আমাদের জানতে হয়। তার প্রথম হচ্ছে রেঞ্জ, তারপর সেকেন্ড হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, থার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফোর্থ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি, ফিফথ হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড রেট বা RADR, একটা হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ বা CE, একটা সিমুলেশন, আর একটা হচ্ছে ডিসিশন ট্রি। এই 8ভাবে কী করা হয়, এই রিস্কটাকে মেজার করা হয়। আর তা আমরা এখন এই রিস্ক মেজার নিয়ে যেই ফর্মুলাগুলোর প্রয়োজন হবে সেটা আমরা শিখব। তার প্রথমেই যেটা আমাদের ফর্মুলাটা শিখতে হবে, অঙ্কে যেটা আসবে সেটা আসবে এক্সপেক্টেড ভ্যালু আসবে। এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা হচ্ছে EX অর X বার সমান সামেশন X ইন্টু PX। এই সূত্র ব্যবহার করে আমরা কি করব, এক্সপেক্টেড ভ্যালু উইথ প্রবাবিলিটি বের করতে পারব। আর
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি উইথ প্রবাবিলিটি আসে, সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, এটা আবার হোল রুট করতে হবে ইন্টু পিএক্স। আমাদের যদি 3 নাম্বারে লাগবে ভেরিয়েন্সের সূত্র, ভেরিয়েন্সকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলেই কি এটা ভেরিয়েন্সের মান চলে আসবে। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি আমার কখনো লাগে, তাহলে সিবি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সমান সমান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হচ্ছে 100। আর আমরা যদি এক্সপেক্টেড এনপিবি পাইতে চাই, তাহলে সেটা ফর্মুলা হচ্ছে এক্সপেক্টেড এনপিবি সমান সমান এক্সপেক্টেড টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট। আর আমরা যদি প্রবাবিলিটি ইন্ডেক্স বা পিআই জানতে চাই, সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লোস ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। আর আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিবি জানতে চাই, সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এনপিবি সমান সমান সামেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টি ডিভাইডেড 1 মাইনাস আই পাওয়ার হচ্ছে টি। এই 7 নাম্বার। 8 নাম্বার, আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিবি যদি আমি জানতে চাই স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট নগদ প্রবাহের ক্ষেত্রে, সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এনপিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস 1 প্লাস আই 2 ইন্টু টি। আর আমরা যদি সার্টেনটি ইকুইভ্যালেন্ট এটা যদি জানতে চাই, তাহলে সার্টেন ক্যাশ ফ্লো সমান সমান নর্মাল ক্যাশ ফ্লো ইন্টু সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর, এটা দিয়ে গুণ করতে হবে এটা। তারপরে আমার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, আমি যদি আর এ ডিআর ব্যবহার করে এনপিবি নির্ণয় করতে চাই, সেটা হবে আর এ ডিআর কে সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এটা দিয়ে আমার কী করতে হবে, এই আর এ ডিআর সাহায্যে এনপিবি বাইর করতে হবে। আর আমি যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, সেখানে যদি আমি কি করতে চাই, নর্মাল ডিস্ট্রিবিউশন করতে চাই বা জেডের মান চাই, ক্যালকুলেশন অফ জেড আমি যদি চাই, সেটা জেড মানে হচ্ছে নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হবে জেড বা নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান এক্স মাইনাস মিন ভ্যালু বা এক্সপেক্টেড মিন ভ্যালু ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আমাদের যদি ডিসিশন ট্রি কখনো প্রয়োজন হয় আর কি, সেই ডিসিশন ট্রির জন্য আমরা যেটা করব, আইডেন্টিফাই দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন and measuring the initial cash outlay, then presentation of the possible alternative occurs of action and their consequence, decision of the balance and sub balances with their respective probabilities, or calculation of expected NPVs for every alternative, taking final decision regarding the acceptance or rejection of the project. তাহলে এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমাদের কী করতে হবে, ব্যবহার করে আমাদের কি এই ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিস করতে হবে। এখানে মূলত রিস্কের উপরই গুরুত্ব। আর আমি প্রথমে বলছি যে রিস্ক ক্যালকুলেশনের জন্য আমাদের 8টা জিনিস প্রয়োজন হয়। সেই 8টা জিনিসের মধ্যে রেঞ্জ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বা আরএডিআর, সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, সিমুলেশন এবং ডিসিশন ট্রি। এই পদ্ধতিগুলো আমরা কী করব, এই রিস্কের জন্য শিখব। তো এখন আমরা যে পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো যদি কিছু আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে সব ইয়ে থেকেই অঙ্ক মূলত আসে আর কি। অঙ্ক কিন্তু আসলে মিলামিশে অঙ্ক আসে, সবগুলো ফর্মুলায় কী হয় এই জায়গায় ব্যবহৃত হয়। তারপরে তোমার আমরা যেই এনপিবিটা বেশি আসে, কারণ এনপিবি অনেক রকম ফ্যাক্টরে আছে, সেই জিনিসগুলো আসে। তারপরে তোমার আমাদের যে ইয়ে যেটা আছে পিবিপি, সেটাও আসে। তো এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ঝুঁকি মানের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত মান, সেটাও লাগবে। এবং তোমাদের যেই জিনিসগুলো, যে ফর্মুলাগুলো যেগুলো বললাম, এই ফর্মুলাগুলো আগে কী করে নিতে হবে, শিখে নিতে হবে। তারপরে তোমার কি করতে হবে, এই অঙ্কে আসতে হবে। যেমন আমরা একটা অঙ্কের কথা ধরি, যে সেখানে এনপিবি বের করতে বললে আমরা এনপিবির ফর্মুলা দিব। তারপরে যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে, অর্থাৎ এখানে তোমার যেই ব্যাপারই আসুক না কেন, তোমাকে ফর্মুলা আগে ব্যবহার করে তারপরে কিন্তু ডিসিশন টেবিলে যেতে হবে আর কি। এবং এখানে তোমাকে সবসময় র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক মানে হচ্ছে তোমার এই যে আমাদের
ইয়ের যে আছে সেটা হচ্ছে মানে যেখানে ঝুঁকি সবচেয়ে কম, আমরা কিন্তু ওগুলোকে প্রেফার করবো, এটা 1 নাম্বার র্যাঙ্কে যাবে। তো একটা প্রজেক্টে যদি দেখা যায় যে 3টা প্রজেক্টের মধ্যে ঝুঁকি যেটা কম সেটা সবচেয়ে গ্রহণযোগ্য, আর যেগুলো ঝুঁকি বেশি সেগুলো কি না, গ্রহণযোগ্য না। তাহলে এই ফর্মুলাগুলো শিখে এই চ্যাপ্টারের অঙ্কটা কী করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।